হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শুরু করব ক্লাস 10 এর মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে এবিটি এর, তার মধ্যে পেজ নম্বর 32 ফিজিক্যাল সায়েন্স থেকে। ওকে, তো স্টুডেন্ট ফার্স্টেই আমাদের পেজ নম্বর 32 এর মধ্যে আমরা বিভাগ ক এর মধ্যে চলে এসেছি। তো বিভাগ ক এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটার মধ্যে সঠিক হবে সেটাই তোমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা এক এক করে দেখে নিই। বলেছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। অপশন এ দেওয়া আছে ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, তারপরে গামা রশ্মি এবং তারপরে আলফা রশ্মি। তো এক্ষেত্রে দেখো ইনফ্রারেড রশ্মি, যেটা আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। ওকে, নেক্সট চলে আসা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। শুধুমাত্র এখানে মান চেয়েছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0.0821। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফিয়ারে। যদি এক্ষেত্রে আমাদের এসআই বা সিজিএস একক চাইতো, তাহলে এসআই তে আমাদের হয়ে যেত 8.314, আর যদি সিজিএস চাইতো তাহলে আমাদের হয়ে যেত 8.314 ইন্টু 10⁻7। ওকে, তাহলে এইটা তোমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকেই কিন্তু এটার সাথে এই লাস্ট অ্যান্সারটা মিস করে দিতে পারো, তো এটা খেয়াল রাখবে 0.0821। ঠিক আছে, এখানে একটাই জিরো আছে, দশমিকের পরে দুটো নয়। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের মাথায় রেখে হচ্ছে অ্যান্সার করতে হবে। তারপরে চলে আসো 1.3 তে। কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? তো কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? যেহেতু 2 মোল O2 নেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 4 মোল স্টিম। 4 মোল স্টিম মিন্স হচ্ছে কি 4 মোল হচ্ছে জল, 4 মোল হচ্ছে জল, মানে আগে 4 তারপর আমাদের H2O হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, H2O। তো এখানে 4 মোল স্টিম উৎপন্ন করার জন্য অবশ্যই এখানে আমাদের হচ্ছে 4 মোল হচ্ছে কিন্তু H2 নিতে হবে। কারণ 4 মোল যদি আমরা 4টে H নিই, তাহলে হচ্ছে 4 দুগুণে 8 হয়ে যাবে। সেক্ষেত্রে যে 8টা হাইড্রোজেন এবং হচ্ছে এখানে 2 দুগুণে 4টে অক্সিজেন যুক্ত হয়ে তবেই কিন্তু H2O গঠন করে। কারণ H2O অলওয়েজ হচ্ছে 2:1 এ থাকে, হাইড্রোজেন দুটো তার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে তবেই কিন্তু জল গঠন করে। তো সেই অনুযায়ী যদি এখানে 2 মোল হচ্ছে আমাদের O2 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই 4 মোল কিন্তু আমাদের হাইড্রোজেন হবে। ওকে, সেক্ষেত্রে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেন চলে আসা হচ্ছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? তো এখানে দেখো ক্ষেত্র প্রসারণ বলে দিয়েছে 2 × 10⁻5, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ অবশ্যই হচ্ছে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ হয়ে গেলে এটা হয়ে যাবে অপশন ডি 1 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেন চলে আসা হচ্ছে পরেরটাই। বলেছে সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হবে। মোট চ্যুতি কত হবে? তো বেসিক্যালি মোট চ্যুতি হবে, যেহেতু সমান্তরাল কাচ ফলক বলেছে, তাহলে সমান্তরাল কাচ ফলকের সবসময় হচ্ছে এখানে কিন্তু চ্যুতি হয় না, যে কারণে আমরা বলতে পারি এটা 0 ডিগ্রি। ঠিক আছে, চ্যুতি একটুও হবে না, তাই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে চ্যুতি কত, 0 ডিগ্রি। নেক্সট চলে আসো, দেখো বলেছে দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো হলুদ, লাল, বেগুনি এবং নীল। তো দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ঠিক আছে, এটি হবে আমাদের হচ্ছে বেগুনি, কারণ বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপরে চলে আসো 1.7। বলেছে পরিবাহিতাঙ্কের একক হলো। পরিবাহিতাঙ্কের একক, যেহেতু পরিবাহিতাঙ্ক বলেছে, শুধু পরিবাহিতা দিলে আমরা মো দিতাম, যেহেতু পরিবাহিতাঙ্ক আছে তাহলে মো পার সেন্টিমিটার, বা আমরা বলতে পারি মো ডট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। ওকে, সেক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেন চলে আসা হচ্ছে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে পরে কমে এবং প্রথমে কমে পরে বাড়ে। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে হ্রাস পায়, কারণ অর্ধপরিবাহী যত তাপ বাড়ানো হবে তার রোধাঙ্ক হচ্ছে কমে যাবে, বা হচ্ছে রোধাঙ্ক কমে যাওয়ার কারণে এটা অধিক পরিমাণ হচ্ছে যে তড়িৎ সেটা পরিবহন করতে পারবে। ওকে, তারপরে চলে আসো বলেছে 92, মানে এর হচ্ছে 235 আর 92 দেওয়া আছে। এখানে 235 এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা এবং নিচে 92 এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা বিঘটন এবং দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা। এখানে দেখো শুধু ভর সংখ্যা চেয়েছে, সেক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যায় কোনো ইম্প্যাক্ট পড়লেও সেটা আমাদের হচ্ছে ধরতে হবে না, শুধু ভর সংখ্যাটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এখানে আলফা বিঘটন মানে একটা মাত্র আলফা বেরিয়ে যাওয়ার কারণে এখানে কি হয়, ভর সংখ্যায় 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা যেটা নিচে আছে সেটা 2 একক কমে যায়। সেক্ষেত্রে আলফা বিঘটনের জন্য এটা 235 থেকে 231 হয়ে যাবে, 4টে মাইনাস হবে। কিন্তু বিটা বিঘটন যেহেতু দুটো হচ্ছে, বিটা বিঘটনে এখানে হচ্ছে নিচে একটা করে হচ্ছে বেড়ে যায়। 92 যেটা হচ্ছে ছিল সেটা যেহেতু আলফা বিঘটনের জন্য দুটো মাইনাস হয়ে যাওয়ার জন্য আবার একটা একটা করে যোগ হবে, কিন্তু এক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না বিটা বিঘটনের জন্য। সেক্ষেত্রে আলফা বিঘটনের জন্য যে 4টে মাইনাস হয়েছিল সেরকমই থাকবে। সেক্ষেত্রে মৌলটির বা পরমাণুটির ভর সংখ্যা হয়ে যাবে কিন্তু অপশন বি 231। ওকে, দেন চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলেছে কোনটি সন্ধিগত মৌল নয়? তো এখানে হচ্ছে সন্ধিগত মৌল নয় মানে সন্ধিগত মৌলের মধ্যে এজি পড়ছে, সিইউ পড়ছে, সিডি এগুলো পড়ছে, কিন্তু এটা আমাদের পড়ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে এমজি বা ম্যাগনেসিয়াম, সেক্ষেত্রে এটা সন্ধিগত মৌল নয়।
দেন চলে আসা বলেছে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, আর ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়। তো এখানে হচ্ছে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তারপরে চলে আসা হচ্ছে পরেরটা, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। অ্যানোড রূপে সাধারণত এখানে সোনাই ব্যবহার হয়, কিন্তু সোনার সংকেত হচ্ছে আমাদের AU, তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে চলে আসো বলেছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায়, তো এখানে আমাদের SO2 হবে, কারণ বাতাসে আমাদের অক্সিজেন আছে যেটা আমাদের দহনে সাহায্য করে, আর আয়রন পাইরাইটিস মানে হচ্ছে FeS হচ্ছে এর সংকেত। তো এখানে FeS মানে হচ্ছে Fe আয়রন, এবং তার সাথে S যেটা আছে সালফার, সেই সালফাইড, এই সালফাইডটা বেসিক্যালি বেরিয়ে যায় এবং বাতাসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা SO2 গঠন করে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে বাতাসে যদি আয়রন পাইরাইটিসকে দহন করা হয় সেক্ষেত্রে SO2 বা সালফার ডাইঅক্সাইড গ্যাসটি উৎপন্ন হবে। তারপরে চলে আসো পিতলের উপাদান হলো, পিতলের উপাদান কি কি? কপার এবং জিঙ্ক, এটা হলো আমাদের পিতলের উপাদান। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরে চলে আসা হচ্ছে 1.15, এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ গ্যাস পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় সেটা কি? এটা হলো আমাদের মিথাইল বা ইথাইল মারক্যাপটেন, ঠিক আছে। তো এখানে আমাদের ইথাইল আছে, সেক্ষেত্রে আমরা ইথাইল মারক্যাপটেন নেবো। এছাড়া কোথাও কোথাও মিথাইল মারক্যাপটেন থাকতে পারে। ওকে, বাট মনে রাখবে এটা মারক্যাপটেন যৌগের কারণেই হচ্ছে গন্ধটা বের হয়। ওকে, নেক্সট চলে আসো বিভাগ খ। বিভাগ খ এর প্রথমেই দেওয়া আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়। তো এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার স্তরে সাধারণত ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়, যেটাকে আমরা হচ্ছে মেরুজ্যোতিও বলি, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী এবং উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তো বায়োগ্যাস উৎপন্ন করতে যেহেতু বায়োগ্যাসের প্রধান উপাদানই হলো মিথেন, আর মিথেনকে হচ্ছে উৎপাদন করতে সাহায্য করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, তারপরে চলে আসো তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি। তো তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হলো জুল প্রতি কিলোগ্রাম। ওকে, তারপরে বলেছে দেখো 2.3, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রটির প্রকৃতি কিরূপ সেটা লেখো। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র সমপরাবৃত্ত। তারপরে রয়েছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? দেখো এখানে 1 মোল গ্যাসের ভর হচ্ছে, মানে 1 মোল হচ্ছে CO2 এর আয়তন হচ্ছে 22.4, আর 1 মোল CO2 অণুর সংখ্যা অলওয়েজ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা হয়। তো সেই কারণে অ্যাভোগাড্রোর সংখ্যা যেহেতু 1 মোল আছে, তাহলে এখানে সিম্পল 6.022 × 10⁻23 এটাই আমাদের বসে যাবে। তাহলে এই পরিমাণ CO2 বেসিক্যালি আমাদের থাকে কার্বন ডাই অক্সাইডে। তারপরে হচ্ছে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম। তো এখানে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, এটাই হচ্ছে তরলের একান্ত নিজস্ব ধর্ম। তারপরে হচ্ছে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে। এক্ষেত্রে হচ্ছে লোহা ভিতরের দিকে বেঁকে যাবে, কারণ হচ্ছে লোহার ক্ষেত্রে যে তাপ গ্রহণের প্রবণতা এটা পিতলের তুলনায় কম, এবং তাপ বর্জনের যে প্রবণতা সেটাও কিন্তু পিতলের তুলনায় হচ্ছে কম, যে কারণে এখানে লোহা ভিতরের দিকে বেঁকে যাবে তাড়াতাড়ি। আবার একইভাবে তাপ যখন বর্জন করবে তখন কিন্তু তাড়াতাড়ি এটা হচ্ছে দ্রুত সোজা হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসো চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন। তো এখানে চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে অবশ্যই দীর্ঘ দৃষ্টিজনিত মানে দূরের কোনো বস্তু দেখতে প্রবলেম হয়, যেটাকে আমরা মায়োপিয়া বলি। এখানে অবশ্যই মায়োপিয়ার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের অবতল লেন্স ব্যবহার করা প্রয়োজন। ওকে, তারপর বলেছে দেখো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে। তো এখানে আমাদের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ, যেহেতু আগে ফোকাস দূরত্ব আছে, আমাদের সম্পর্ক ছিল r = 2f, কিন্তু আগে ফোকাস দূরত্ব আছে, সেক্ষেত্রে আমরা f = r/2 লিখবো। ওকে, বিওটি এককের সংজ্ঞা চেয়েছে। তো বিওটি বেসিক্যালি আমাদের শর্ট মানে ফুল ফর্ম আসে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, কিন্তু এখানে সংজ্ঞা দিতে বলেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে বইয়ের যে সংজ্ঞা দেওয়া আছে সেটাই হচ্ছে তুলে দেবে, এখানে সেটাই দেওয়া আছে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। ওকে, তারপরে চলে আসা হচ্ছে এসআই এককে আধানের এসআই এককে আধানের এককের নাম কি। এসআই এককে আধানের একক হলো কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের রং কি করা উচিত। এটা সবুজ এবং হলুদের ডোরা হওয়া উচিত। অনেক বইয়ে তোমরা সবুজ হলুদ শুধু দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি সবুজ হলুদ নয়, এটা হচ্ছে সবুজ আর হলুদের ডোরা, ঠিক আছে। কারণ দুটো কালার একসাথে তো একটা তারের হতে পারে না, এটা কি থাকে ডোরা হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। বেসিক্যালি সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। কোনো কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। তো এটা কার্বনেরই একটা রূপভেদ, যেটাকে C14 বলা হয়, এটা হচ্ছে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি। অতি দীর্ঘ পর্যায়ের মধ্যে মৌলের সংখ্যা হলো 32টি। আর দুটো অতি দীর্ঘ পর্যায় আছে, যে কারণে তাদের মোট মৌলের সংখ্যা
64টি। ওকে, যদি এখানে একটা বলেছে মানে শুধু বলেছে অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা 32টি লিখবে। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। তো পরীক্ষাগারে কৃত্রিমভাবে হচ্ছে সেই মৌলগুলি তৈরি করা যায় যেগুলো হচ্ছে আমাদের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের মধ্যে আছে তাদেরকে। তো এখানে তার মধ্যে থেকেই তোমরা যে কোনো নাম দিতে পারো। আমরা মোটামুটি 3টে নাম দিয়েছি, সিরিয়াম, থোরিয়াম এবং হচ্ছে ইউরেনিয়াম। তো এর মধ্যে তোমরা যে কোনো নাম দিতে পারো যেহেতু একটি বলেছে। আদারওয়াইজ তোমরা নিজেদের মতো নাম দিতে পারো অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইডস মৌলের যে গ্রুপ আছে তার মধ্যে থেকে। নেক্সট চলে আসা হচ্ছে জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। তো জলে দ্রবীভূত এমন একটি সমযোজী যৌগ হলো অ্যামোনিয়া। এই কোয়েশ্চেনটা আমরা অনেকবার পাবো কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। অ্যামোনিয়া হচ্ছে একটি সমযোজী যৌগ যেটা জলে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তো এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক বিক্রিয়ার জন্য বৈদ্যুতিক শক্তি দায়ী, বা আমরা তড়িৎ শক্তিও বলতে পারো, এক্ষেত্রে কোনো ভুল হবে না। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে? মানে পাটকাঠি নিভে যায় বাট গ্যাসটি নিজে নীল শিখায় জ্বলতে থাকে। এটা হলো আমাদের হাইড্রোজেন গ্যাস। তো এখানে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, যেটি জ্বলন্ত পাটকাঠি যার মধ্যে ধরলে নিভে গিয়ে নীল শিখায় জ্বলতে থাকে। ওকে, তারপরে দেখো আমাদের এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতিতে সাধারণত লোহাকে নিষ্কাশন করা হয়। তো এখানে নিচে অ্যান্সারও করে দেওয়া হচ্ছে আমাদের। অ্যামালগাম, অ্যামালগাম সাধারণত হচ্ছে আমাদের মার্কারির যে সংকর ধাতু তাকেই অ্যামালগাম বলা হয়। তো এখানে সোডিয়ামের সাথে মার্কারি রাখা আছে, তো এটাও এক প্রকারের অ্যামালগাম। তারপর হচ্ছে বায়োপলিমার। বায়োপলিমার বেসিক্যালি আমাদের এখানে নিউক্লিক অ্যাসিড হবে বায়োপলিমার, কারণ এটাও এক ধরনের হচ্ছে জৈব পলিমার যেটা আমাদের দেহের মধ্যে বা যে কোনো জীবের দেহের মধ্যে পাওয়া যায়। পিভিসি, এটা হচ্ছে মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, সেটাও তোমরা জানো আই হোপ। তো এটা হচ্ছে আমাদের অপশন সি। তো এখানে নিচে প্রত্যেকটা অ্যান্সার করা আছে, তোমরা একবার মিলিয়ে নিতে পারো এটা। দেন আমরা চলে আসি লাস্ট কিছু কোয়েশ্চেনে। দেখো কি বলেছে, নাইট্রোলিন কি? নাইট্রোলিন হলো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ। তারপর আসছে দেখো একটি আম্লিক গ্যাসের নাম লেখো। তো একটি আম্লিক গ্যাস এখানে দিয়েছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ভুল হবে একটু। হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এটা তোমরা করবে হাইড্রোজেন ক্লোরাইড, অথবা চাইলে তোমরা কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো দিতে পারো। এগুলোও কিন্তু আম্লিক গ্যাস। ওকে, তো এটা অবশ্যই তোমরা বইয়ে যেখানে লিখছো বা খাতায় যদি নোট ডাউন করে থাকো এগুলোর অ্যান্সার অবশ্যই খাতাতে হচ্ছে একটু ঠিক করে নেবে এটা। ওকে, দেন চলে আসছো শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। শৌচাগারে হচ্ছে আমাদের টয়লেট থেকে যে গ্যাস নির্গত হয় আমাদের দেহ থেকে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয়ে যায়। তো এখানে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যায়। তারপরে দেখো দেওয়া হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তো অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl কঠিন পদার্থ উৎপন্ন হয়। তোমরা লেখার সময় অনেকেই কি করো, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লেখার পর সংকেতটা দাও না বা অনেকে ভুলে যাও। তো অবশ্যই তাদেরকে বলবো সংকেতগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যারা ভালো নাম্বার পেতে চাইছো অবশ্যই সংকেত দেওয়ার চেষ্টা করবে, তাহলে টিচাররাও অনেকটা খুশি হবে যে সংকেত তুমি জানো, শুধুমাত্র নামটা মুখস্থ করে বা টুকে হচ্ছে তুমি দাওনি, তুমি সংকেতটাও জানো। ওকে, তো সেই কারণে যদি ফুলফিল মনে থাকে, এমন নয় যে ভুল সংকেত দিয়ে দেবে সংকেত দিতে হবে বলে। যদি ফুলফিল জানো যে হ্যাঁ সংকেতটা আমার 100% পুরো ক্লিয়ার যে কোন সংকেত হবে আমি জানি, তাহলেই কিন্তু দাও। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু যদি ভুল সংকেত দাও তার জন্য নাম্বার কাটতে পারে। ঠিক আছে, যদি কিছু নাও দাও তাও ফুল মার্কস দিয়ে দিতে পারে, কিন্তু যদি ভুল সংকেত বসাও তার জন্য কিন্তু নাম্বার কেটে নিতে পারে। ওকে, তো আই হোপ তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম নেই। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে পিডিএফ গুলো আছে এগুলো তোমরা অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে ওই পিডিএফ গুলো হচ্ছে নিয়ে নিতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে নতুন কোনো হচ্ছে পেজ নিয়ে।